অঢেল টাকা আর ক্ষমতার জোরে নাইম খান শেষ পর্যন্ত নির্বাণকে জামিন করিয়ে এলেন। জেলখানার পেছনে দরজা দিয়ে নির্বাণ কালো স্যুট আর মুখে মাস্ক পরিয়ে বের করা হলো। অনেকটা সিনেমার অপরাধীর মতো ওকে গাড়িতে তোলা হলো, যেন কাকপক্ষিত টের না পায় যে শহরের কুখ্যাত আসামি এখন মুক্ত। গাড়িটা শহর ছেড়েই অনেকটা দূরে নির্জন এক পাহাড়ের পাদদেশে এসে থামলো। চারপাশটা একদম শুনশান। পাহাড়ের একদম শেষ মাথায় দাঁড়িয়ে নাইম খান ধীর পায়ে নির্বাণের দিকে এগিয়ে গেল। বাতাসের শস্য শব্দের মাঝে তিনি গম্ভীর গলায় বলেন, তোকে আজই লন্ডনের ফ্লাইটে উঠতে হবে নির্বাণ। তোর জামিনের খবর চাউর হলে সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যাবে। কিছুদিন তোকে দেশের বাইরে গা ঢাকা দিয়ে থাকতে হবে। আমি সময় বুঝে তোকে সিগন্যাল দিব। বর্তমান সোহান চৌধুরীরা তাদের গ্রামের বাড়িতে আস্তানা গেছে। তুই ফিরবি ঠিক সময় মতো। নির্বাণ ভুরু কুচকে বাবার দিকে তাকালো। ওর চোখে হাজারো প্রশ্ন। সে অধৈর্য হয়ে বলল, লন্ডনে যাব সব বুঝলাম, কিন্তু বাবা তোমার আসল প্ল্যানটি কি? জাস্ট কাজের কথাটা বলো। নাইম খান নির্বাণের কাঁধে শক্ত করে হাত রাখলেন। তার চোখের মণি দুটো প্রতিহিংসায় চিকচিক করে উঠল। তিনি ফিসফিস করে বলেন, আমি চাই সোহান চৌধুরীর ধান ক্ষেতের গোড়া থেকে কেটে ফেলতে। নির্বাণ আকাশ থেকে পড়ল। সে হতভম্ব হয়ে বলল, মানে ধান ক্ষেত কাটবে মানে? এসব কি বলছো বাবা? নাইম খান একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, সহজ হিসাব। আমাদের ঘরে যখন চাল ডাল থাকে না আর পকেটে টাকার অভাব সেটা আনতে পারি না, তখন আমরা অভাবটা হাড় কাঁপানোভাবে টের পাই। তেমনি সোহান চৌধুরীর ধান ক্ষেত আছে। আমি চাই ওটা এমনভাবে ধ্বংস করতে যাতে ওরা ভেতর থেকে দুমড়ে মুচড়ে যায়। ওরা অভাব আর হাহাকার ফিল করতে পারে। নির্বাণ অবিশ্বাস করে বলে, হোয়াট? ধান ক্ষেত ধ্বংস? বাবা তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? নাইম খান শান্ত কিন্তু শীতল গলায় বলেন, একদম না। পুরো ছকটা আগে শুন, তারপর বলিস আমি পাগল না জিনিয়াস। নির্বাণ কৌতূহল হয়ে বলে, আচ্ছা বলো। নাইম খান নির্বাণের কানের কাছে মুখ নিয়ে অন্তত গোপনে শুরু থেকে শেষ পর্যন্ত কী কী করতে হবে সবটা খুলে বলো। পুরো নকশা শোনার পর নির্বাণের চেহারাটা বদলে গেল। ওর ঠোঁটের কোণে এক পৈশাচিক আর ধূর্ত হাসি ফুটল। সে মুগ্ধ চোখে বাবার দিকে তাকিয়ে বলল, ওয়া বাবা, মানতে হচ্ছে তুমি আস্ত একটা জিনিয়াস। তোমার মাথায় যে এই আইডিয়াটা আসেনি আগে জানলে তো এটা আমি অনেক আগে সাকসেসফুল করে ফেলতাম। নাইম খান পকেট থেকে একটা খাম বের করে বলেন, তাড়াহুড়ো করলে সব মাটি। কাজটা করতে হবে একদম নিখুঁতভাবে। এই নে তোর পাসপোর্ট আর ভিসা। তুই আজকে লন্ডন রওনা হ। সময় হলে আমি তোকে ডেকে নেব। নির্বাণ আকাশের দিকে তাকিয়ে এক পৈশাচিক তৃপ্তিতে অট্টহাসি দিয়ে উঠল। তারপর বিড়বিড় করে চেপে বিড়বিড় করে বলল, মিস্টার সাইফুল শুভ্র চৌধুরী, জাস্ট ওয়েট করো। তোমার সাজানো সংসার সব সুখ ধুলোয় মিশিয়ে দিতে আমি খুব শীঘ্রই আসছি। সকাল গড়িয়ে বিকেল নামলো। আকাশ জুড়ে এখনো সিঁদুর মেঘের মেলা আর গোধূলির বাতাসে আলোর বাতাস বইতে শুরু করছে। রোদের তপ্ত সোনা গলে গিয়ে চারিদিকে এক মায়াবী হলুদ আভা ছড়িয়ে পড়ছে। আর সারাটা দিন হৃদি একটা বারের জন্য শুভ্রের সাথে কথা বলেনি। শুভ্র বেচারা কিছু একটা বলতে গেলে ও মুখ বাঁকিয়ে আর চোখ কপালে তুলে এমনভাবে ভেঙচি কেটে সরে গেছে যে শুভ্র আর এগোতে সাহস পায়নি। ও যতটা সম্ভব শুভ্রের ছায়া মারিয়ে চলেনি আজ। ছাদের কোনো অযত্নে পড়ে থাকা পুরনো আর মরিচা ধরা দোলনাটায় বসে হৃদি মগ্ন হয়ে উপন্যাস পড়ছে। বিকেলে পাগল হওয়া ওর অবাধ্য চুলগুলো গালে মুখে উড়িয়ে এনে ফেলছে। ও বিরক্ত হয়ে বারবার তা কানে পেছনে ঘুরছে। হৃদি সবসময় উপন্যাস পড়ে না। ওর যখন মন ভীষণ খারাপ থাকে আর বুকের ভেতরটা হু হু করে, ঠিক তখনই ও শব্দের মায়াজালে নিজেকে হারিয়ে ফেলতে চায়। আজও পরম মনোযোগ দিয়ে হুমায়ুন আহমেদের মাতাল হওয়া উপন্যাসের পাতায় ডুব দিচ্ছে। এদিকে শুভ্রের অবস্থা একদম কেরোসিন। সারাদিন হৃদি ওকে এভাবে পাত্তা না দিয়ে ইগনোর করছে, এটা কিছুতে হজম করতে পারছে না। পিত্তি জ্বলে একাকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে দৌড়ে গিয়ে হৃদির ওই মায়াবী গেলে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিতে। সাহস কত ওর শুভ্র চৌধুরীকে ইগনোর করার দুঃসাহস দেখায়। কিন্তু বুকের ভেতরটা অবাধ্য মনটা শান্তিতে নেই। হৃদির সাথে কথা বলার জন্য ও ভেতর থেকে ছটফট করছে। শুভ্র বাঘের মতো খাঁচাবন্দি হয়ে ঘরের ভেতরে অস্থির পায়ে পায়চারি করছে। ঠিক সেই মুহূর্তে রিফাতের গলা ছেড়ে গান গাইতে গাইতে ঘরে ঢুকলো।
30-এ দিছি পা, কবে বিয়ে করবাম, লেট হইলে দেরি হবে, কবে ইষ্টু কুলু করবাম। লাইনের রেশটুকু টেনে ঘরে ঢুকতে শুভ্র ওভাবে পাগলের মতো পায়চারি করতে থেকে রিপার চোখ টিপে শয়তানি শুভ্র, কি শালা জ্বালা উঠছে নাকি যে এইভাবে রুমে পায়চারি করছিস? শুভ্র রক্তচক্ষু নিয়ে তাকিয়ে গর্জে উঠে বলল, মজা করবি না একদম বলে দিছি, একটা থাপ্পড় দিয়ে দাঁতের পাটি সব ফেলে দিব। রিফাত একদম ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল, ওটাই তো পারবা তুমি চান্দু, আর কি ছাই পারো? শুভ্র দাঁতে দাঁত চেপে গালি দিয়ে বলল, তোর বালের ছাই পারি আমি, বেশি কথা বলবি না। রিফাতও পাল্টা গাড়ি দিতে শুরু করলো। দুজনে তুমুল মারামারি আর ধস্তাধস্তি। শুভ্র দুমদাম কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল রিফাতের পিঠে। রিফাত ব্যথায় কাঁকিয়ে উঠে গালি দিয়ে উঠল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর শুভ্র কোমরে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, দেখ শালা, মুড একদম ভালো নেই আমার, তোকে বলছি সামনে থেকে সরে যা। রিফাত ব্যঙ্গ করে বলল, কী হয়েছে সোনা তোমার? শুভ্র টেবিলে রাখা একটা ধারালো ফল কাটা ছুঁড়ে হাতে তুলে নিয়ে হিংস্র করে বলল, সামনে থেকে যা বলছি, নাহলে তোর এমন জায়গায় নজর দেব যে পরে তোর বউ ভবিষ্যতে অন্ধকার দেখে আমার নামে মামলা ঠুকবে যে কেন আমি সব শেষ করে দিলাম। রিফাত হাবলার মতো চোখ গোল গোল করে বলল, ভবিষ্যৎ অন্ধকার দেখবে কেন রে? শুভ্র টেবিল থেকে ছুরিটা উঁচিয়ে রিপাদের দিকে এগোতে এগোতে পৌঁছে সে বলল, কারণ তোর তো এখন তখন কিছুই থাকবে না রে, আমি সব কেটে উড়িয়ে দেবো, হা হা। রিফাত এবার সত্যি সত্যি ভয় পেয়ে পিছিয়ে যেতে যেতে আত্মনাশ করে বলল, দেখ দেখ শুভ্র, এত বড় সর্বনাশ করিস না, আরে এই জীবনে কোনোদিন মামা হতে পারবি না তুই। শুভ্র ঠোঁটের কোণে এক পৈশাসিক শয়তানি হাসি ঝুলে ধীরে ধীরে রিপাতের দিকে এগোতে লাগল। রিপাত আতঙ্কে বিছানায় সেটেই গেছে। শুভ্র যখন ছুরিটা রিপাতের আসল জায়গায় লক্ষ্য করে মারতে যাবে, ঠিক তখনই দরজার দাঁড়িয়ে কেউ চিৎকার করে উঠল, আ! শুভ্র আর রিপা দুজন প্রচণ্ড অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে দেখলো মিহি দাঁড়িয়েছে। ও ভয়ে দুই হাত দিয়ে নিজের চোখ বন্ধ করে শক্ত করে রেখেছে। পরিস্থিতি বেগতিক থেকে শুভ্র সাথে সাথে হাতের ছুরিটা ফেলে দিয়ে একদম স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে মিহির দিকে তাকে গম্ভীর গলা বলে, কারো পারমিশন রুমে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়, সেটা কি জানিস না? মাথায় কি একদম ম্যানার্স তাই তোর? মিহি সাবধানে চোখ দুটো খুলে কয়েকবার পলক ফেলল, তারপর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে কাঁপা কাঁপা বলে বলল, আসলে রিপাত ভাইয়া কে তুর্য ভাইয়া ডাকছে, তাই রুমের দরজা খোলা দেখে সরাসরি ভিতরে চলে আসলাম। রিফাতের এতক্ষণে প্রাণ ফিরে এলো। সে মিহির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা শুরু হলো, তোমার হায়াত যেন অনেক বেশি হয় মিহি, একদম ঠিক সময় এসেছো, না হলে এই শালা এতক্ষণে তোমার ভবিষ্যৎ কাটতে শুরু করেছিল। রিফাতের কথায় গাঢ়ভাবে মিহি আর শুভ কেউ বুঝতে না পারে ওর দিকে অদ্ভুতভাবে ভুরু কুচকে তাকালো। রিফাত নিজের ভুল বুঝতে পেরে সাথে সাথে হেসে সামাল দিয়ে বলল, আরে আমি জাস্ট মজা করছি। শুভ্র বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, ইডিয়েট একটা, বলে শুভ্র হনন করে রুম থেকে বের হয়ে গেল। রিফাত লম্বা একটা শ্বাস ফেলে মিহির দিকে তাকিয়ে রহস্যময় হাসলো। সে বলল, ধন্যবাদ তোমাকে আমার বউয়ের ভবিষ্যৎ বাঁচানোর জন্য। মিহি এবার কথাটা আর মানে বুঝতে পেরে প্রচণ্ড লজ্জা পেল ও আমতা আমতা করে বলে, ছি ভাইয়া, কি বলেন এসব? রিফাত মুচকে এসে বলল, শোনো, সত্যি কথাটা বলতে মজা পেতে নেই, তাই সত্যিটা বললাম। কে বলতে পারে এই ভবিষ্যতে হয়তো তোমারও হয়ে যেতে পারে। মেয়ে কানে হাত দিয়ে তবা করার ভঙ্গিতে বলল, নাউজুবিল্লা, আপনি থাকেন তো আপনার এসব আজে বাজে কথা নিয়ে। শুভ্র রাগে ফুঁসতে ফুঁসতে ছাদে গেল, কিন্তু সেখানে গিয়ে ওর মেজাজ একদম তুঙ্গে উঠল। ওর দেখলো ওর মহারানী কি সুন্দর আয়েশ করে দোলনায় বসে বই পড়ছে। শুভ্র বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে নিজের ভিতরে আগুন শান্ত করার একটা ব্যর্থ চেষ্টা করলো। তারপর খুব ধীর পায়ে নিঃশব্দে রিদির একদম সামনে গিয়ে এক বিশাল ছায়া নিয়ে দাঁড়িয়ে রইল। রিদি তখনও এক মনে বিড়বিড় করে পড়ছে। ও যে উপন্যাসের পাতায় এতটা ডুবে আছে যে সামনে জমের মতো কেউ দাঁড়িয়েছে সেটা টের পাওয়ার কোনো হুঁশ নেই। হঠাৎ রিদির মনে হলো তার সামনে কেউ পাহাড় সমান স্তব্ধতা নিয়ে দাঁড়িয়েছে। ও চমকে চোখ তুলে শুভ্রকে ওভাবে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে থেকে ভয়ে হাত থেকে ঠাস করে বইটা মাটিতে পড়ে গেল। হৃদি তড়িঘড়ি হয়ে উবুর হয়ে বইটা তুলতে গেলে শুভ্র বাজের মতো ছোঁ মেরে সেটা আগে তুলে নিল। এক পলক বইটার প্রচ্ছদে চোখ বুলিয়ে হৃদির দিকে তাকিয়ে হিমশীতল করে বলল,
তাহলে আমার সাথে কথা না বলে এই উপন্যাস পড়া হচ্ছে আপনার? রীতি কোনো পাল্টা জবাব দিল না। ও মুখে একরাশ তাচ্ছিল্য নিয়ে শুভ্রের হাত থেকে বইটা নিতে গেল। শুভ্রের সাথে সাথে বইটা দূরে সরিয়ে রিদির একটা হাত খপ করে ধরে হ্যাঁচকা টানে নিজের একদম কাছে নিয়ে আসলো। রিদির চোখের মনির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোর? কথা কেন বলছিস না? মুখে কি তিতা বিষ লেগেছে? রিদি তবুও নির্বিকার। ও শুধু শুভ্রের লোহার মতো আঙ্গুল বাঁধন থেকে নিজের হাত ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করতে লাগলো। রিদির এই নীরব অবাধ্যতা শুভ্রের মাথার রক যেন ছিঁড়ে গেল। ও মুহূর্তে রিদিকে টেনে নিয়ে ছাদের রেলিংয়ে দেওয়ালের সাথে সাজরে চেপে ধরল এবং চোখের কোণে চোখ রেখে পৈশাসিক গলা ফিসফিসে বলল, রিদি, আমাকে খেপিয়ে দিস না, ফল কিন্তু একদম বিষাক্ত হবে। রিদি এবার সত্যি জেদ চেপে বলল, লোকটা কি নিজেকে ভাবে কি ভালোবাসে বলে যা খুশি তাই করবে? ও চিৎকার করে বলল, আপনার সাথে আমার কথা বলতে একদম ইচ্ছে করে না। আমি কথা বলবো না আপনার সাথে। আপনি আমার থেকে যোজন যোজন দূরে থাকবেন, একদম কাছে আসবেন না, ছোবেন না আমায়। শুভ্র চোয়াল শক্ত হয়ে এক বীভৎস রূপ ধারণ করলো। ও কর্কশ গলা বলল, কি বললি তুই? আবার বল, কুইক, আবার বল। রিদি বিন্দুমাত্র না দমে বুক ফুলিয়ে জেদি গলা আবার বলল, আপনার সাথে আমি কথা বলবো না, বলবো না, বলবো না। আর আপনি আমার থেকে দূরে দূরে থাকবেন, একদম ছোবেন না আমায়। শুভ্র এক মুহূর্তে থমকে গিয়ে এক পাশবিক হাসি দিল। ও পৈশাচিক বলে, তোর থেকে দূরে থাকবো, তোকে ছুবো না আমি, এটাই বলতে চাইছিস তুই? রেদি জেদি গেল বলে, হ্যাঁ। শুভ্রের চোখে তখন অদ্ভুত নির্বাক। ও হিংস্র বলে, ও ওকে ঠিক আছে, ছুবো না, এই দেখ আমি তোকে ছুবো না। কথাটা শেষ হতে নাতে রীতি কিছু বুঝে ওঠার আগে শুভ্র হিতাহিত জ্ঞান হারিয়ে করাল কেটে বন্দি করে নিল। ও ভুলেই গেল যে তারা এখন আলো খোলা ছাদে দাঁড়িয়েছে। ও কোনো আদর বা সোহাগ নয়, বরং কামড় দিয়ে নিজের জমানো রাগ সব মেটাচ্ছে। শুভ্রর মস্তিষ্ক কাজ না করলে হৃদির হুঁশ ঠিকই আছে। ও আপ্রাণ চেষ্টা করছে নিজেকে এই পার্শ্ববিক থেকে মুক্ত করতে। শুভ্র এত জোরে আক্রমণ করছে যে হৃদির চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। ও যত নড়ছে শুভ্র তত হিংস্রভাবে ঠোঁটে আক্রমণ করে যাচ্ছে। হৃদির নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। মনে হচ্ছে এই বুঝে সে জ্ঞান হারিয়ে ফেলবে। শুভ্রের তখন কোনো হুঁশ নেই। ঠিক তখনই ছাদের দরজার ওপাশ থেকে এক গগনবিদারী চিৎকার শুরু হলো, শুভ্র! কারো চিৎকারে শুভ্র যেন ঘোর কাটল। এক ঝটকায় হৃদিকে ছেড়ে দিয়ে অনেকটা দূরে দৌড়ে দাঁড়ালো। ওর বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। হৃদি দেওয়ালে পিঠ ঠেকিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ল। ওর ঠোঁট ফেটে রক্ত চুইয়ে পড়ছে আর দু চোখ বেয়ে অবিরল ধারায় জল নামছে। শুভ্র ছাদের দরজা দিকে তাকিয়ে দেখলো সাহেরা চৌধুরী পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছে। ওনার ফর্সার মুখটা রাগে আগুনের মতো লাল হয়ে গেছে। সাহেরা চৌধুরীকে দেখে রীতি ভয়ে নীল হয়ে গেল। ও কাঁপতে কাঁপতে নিজের মুখ দুই হাত ঢেকে ফেলল। সাহেরা চৌধুরী বড় বড় পা ফেলে এগিয়ে এলেন। শুভ্র কিছু বোঝাটাকে বাতাসে বেগে ওনার হাত উঠল। ঠাস করে একটা প্রচণ্ড চড় পড়ল শুভ্রের গালে। চড়ের শব্দে ছাদের স্তব্ধতা যেন খান খান হয়ে গেল। সাহেরা চৌধুরী ঘৃণা ভরা দৃষ্টিতে তাকে চিৎকার করে বললেন, ছি, তুই আমার ছেলে, এটা বিশ্বাস করতে আমার কষ্ট হয়। একবার লজ্জা করলো না তোর এমন নোংরামি করতে? শুভ্র জ্বলে যাও গালটা হাত দিয়ে চেপে ধরে ধরা গলায় বলল, আম্মু তুমি শান্ত হও, আমি তোমাকে সব বলছি। সাহেরা চৌধুরী এবার যেন আরও বেশি জ্বলে উঠলেন। ওনার সারা শরীর থরথর করে কাঁপছে। উনি গর্জে উঠে বললেন, কি শুনবো আমি? সব তো নিজের চোখে দেখলাম। কতটা পাপ করলে নিজের পেটের ছেলে এমন জঘন্য হয়। তুই এমন জানোয়ার হতে পারিস, এটা ভাবতে আমার ঘৃণা লাগছে। সৌর মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে এলো। ও বিড়বিড় করতে করতে বলল, আমিও তুমি যা দেখছো তার মিথ্যে নয়, কিন্তু রিদি আমার আমার সাহেরা চৌধুরী ওর কথা শেষ করতে না দিয়ে তীক্ষ্ণ গলায় চিৎকার করে বলে উঠলেন, কি রিদি তোর, বল, থামলি কেন? শুভ্র একবার রিদির দিকে তাকিয়ে নিল। রিদি তখনও মাথা নিচু করে মেঝেতে পাথরের মতো বসে আছে, ওর চোখের জল সামনে। শুভ্র বুক ভরে একটা দীর্ঘশ্বাস ফেলে সাহারা চৌধুরীর চোখের দিকে সরাসরি তাকে গম্ভীর করে বলল, আমু, রিদি আমার বিবাহিত স্ত্রী। কথাটা শোনার সাথে সাথে সাহারা চৌধুরীর মাথায় যেন আস্ত একটা আকাশ ভেঙে গেল। তার পায়ের তলার মাটি সরে যাওয়ার দশা। তিনি বড় বড় চোখ করে অবিশ্বাস্য গলে চিৎকার করে উঠলেন, কি? শুভ্র দ্রুত এগিয়ে গিয়ে ওর মায়ের দু কাঁধ শক্ত করে ধরে শান্ত করার চেষ্টা করে বলল, আম্মু তুমি আগে শান্ত হও, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, প্লিজ আম্মু একটু রিল্যাক্স হও, শান্ত হও। সাহেরা চৌধুরী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তিনি শুভ্রের হাত সরিয়ে দিয়ে চিৎকার করে বললেন, কি বললি তুই?
হৃদি তোর বিবাহিত স্ত্রী, আমার সাথে তুই ইয়ার্কি করছিস শুভ্র? শুভ্র চোয়াল শক্ত করে দরজগুলো বলে, না আম্মু, আমি একদম মজা করছি না। তোমার কি মনে হয় তোমার ছেলে এমন সিরিয়াস বিষয়ে মজা করার মতো ছিল? হৃদি সত্যি আমার বিয়ে করে এসছে। কথাটা শোনার সাথে সাথে সায়রা চৌধুরী চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল। তিনি সহ্য করতে না পারে সোজা জ্ঞান হারালেন। শুভ্র চট করে ওনাকে ধরে ফেললো, নাহলে উনি সিমেন্টের মেঝেতে আছাড় খেতেন। মুহূর্তে শুভ্রের ভেতরে শান্ত ভাবটা উবে গিয়ে সেখানে চণ্ডাল রাগ ভর করলো। ও রক্তচক্ষু নিয়ে হৃদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, সব তোর জন্য হয়েছে। খুব তেজ না তোর? এই বালের তেজ কমানো সব কৌশল এই সাইফার শুভ্র চৌধুরী খুব ভালো করে জানে। দেখে নেব তোকে আমি। ডাক্তার এসে সায়রা চৌধুরীকে ভালো করে পরীক্ষা করলেন। স্টেথোস্কোপটা সরিয়ে দিয়ে গম্ভীর মুখে জানালেন যে অতিরিক্ত মানসিক চাপের ফলে তিনি জ্ঞান হারিয়েছিলেন। বাড়ির সবাই তখন উৎকণ্ঠা নিয়ে সায়রা চৌধুরীর শয্যাপানে ভিড় করে আছে, শুধু শুভ্র সেখানেই। শুভ্র তখন বাড়ির পেছনে পুকুর পাড়ে অস্থির পায়ে পায়চারি করছে। মায়ের সামনে গিয়েও দাঁড়াতে আজও নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। রাগের চোটে শুভ্র পুকুর পাড়ে একটা পুরনো গাছের ছাল খামচে দিল। ওর কপালের রগগুলো রাগে দপদপ করে জ্বলে উঠল। হৃদির উপর ওর রাগটা এখন চরম লেভেলে। কোনোভাবে ও নিজেকে শান্ত করতে পারছে না। বারবার ওর হাতের মুষ্টি শক্ত হয়ে আছে, আবার শীতল হচ্ছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজেকে শাসন করলো, না না, আমাকে কন্ট্রোল থাকতে হবে। কন্ট্রোলের বাইরে চলে গেলে সব কিছু হাতের বাইরে চলে যাবে। কন্ট্রোল সাইফান শুভ্র চৌধুরী, আউট অফ কন্ট্রোল হওয়া চলবে না। বেশ কিছু সময় পর শুভ্র হন্তদন্ত হয়ে পুকুর পাড়ে ছুটে উঠলেন। ভাইয়া তুমি এখানে? আম্মুর জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি এসো। কথাটা বলে শুভ্র আবার ভেতরে দিকে দৌড় দিল। শুভ্র নিজের ঠোঁট জোড়া গোল করে কয়েকবার বড় বড় শ্বাস নিল। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে ও ধীর পায়ে বাড়ির ভিতর প্রবেশ করলো। হাঁটতে হাঁটতে সোজা সায়রা চৌধুরী ঘরে গিয়ে ঢুকলো। হৃদি তখনও ঘরের এক কোনো অপরাধীর মতো মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়েছে। শুভ্র ঘরে ঢুকতে দেখে সায়রা চৌধুরী ক্লান্ত চোখে সবার দিকে তাকালো। তারপর ধরাগল বলল, তোমরা সবাই এখনো এই রুম থেকে যাও, আমি শুভ্রের সাথে কথা বলতে চাই। সায়রা চৌধুরীর হুকুমে ঘরে সবাই একে একে বের হয়ে গেল। হৃদি ঘর থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে একবার শুভ্রের দিকে তাকালো। শুভ্র তখন একদৃষ্টে ওর দিকে তাকিয়েছে। দুজনের চোখাচোখি হতে হৃদি তড়িঘড়ি করে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্রের সাথে সাথে একদম ছোট বাচ্চার মতো অপরাধী মুখ করে করুণ সেটা কাম্মু। ছেলের ডাক শুনে সারথী ঝট করে মুখ খুললেন। শুভ্র পরিষ্কার বুঝতে পারল তার আম্মু ভীষণ অভিমান করছে। ও ধীর পায়ে এগিয়ে এসে সায়রা চৌধুরীর বিছানায় বসলেন। মায়ের একটা হাত নিজের হাতের মুঠো নিয়ে মিনতি স্বরে বললেন, আম্মু শোনো না, তুমি তো কিছু না শুনে শুধু শুধু আমার উপর রাগ করছো। সায়রা চৌধুরী এবার মুখ ফিরিয়ে ধরা গলে বললেন, কি শুনবো শুনি? হ্যাঁ, যে ছেলে নিজের মাকে না জানিয়ে একা একা বিয়ে ফেলতে পারে সে আর যাই হোক আমার ছেলে হতে পারে না। যা তুই এখান থেকে। তুই আমার শুভ্র না। আমার শুভ্র তো আমাকে অনেক ভালোবাসতো। শুভ্র আবার আলতো করে সায়রা চৌধুরীর দুই গাল ধরে নিজের দিকে ঘুরে এলো। তারপর খুব নরম স্বরে বলল, আম্মু, আগে আমার কথাটা একটু মন দিয়ে শোনো, তারপর তুমি যা বলবে আমি তাই করবো, প্রমিস। সায়রা চৌধুরী এবার স্থির দৃষ্টিতে শুভ্রের দিকে তাকালেন। শুভ্র বুক চিরে আসা একটা দীর্ঘশ্বাস ফেলে একে একে সব সত্যি কথা সায়রা চৌধুরীর সামনে দিলেন। পুরো ঘটনা শুনে সায়রা চৌধুরীর চোখ যেন বিস্ময়ে ছাড়াবড়া। তিনি অদ্ভুত স্বরে বললেন, বলিস কি, তার মানে এদিকে নির্বাণ বিয়ে করতে চেয়েছিল? শুভ্র মাথা নিচু করে ধরা গলায় স্বীকার করল, হ্যাঁ আম্মু, সেদিন পরিস্থিতি এমন ছিল যে আমি ওকে। শুভ্র কথা শেষ করার আগে সায়রা চৌধুরী হাত নেড়ে বাধা দিয়ে বলে উঠলেন, তাই বলে হুট করে বিয়ে করে নিলাম, তাই তো? কিন্তু তুই কি একবারও ভেবে দেখছিস তোর বাবা জানলে কী হবে? উনি আত্মীয়দের মধ্যে আত্মীয়তা একদম পছন্দ করে না। এই বিষয়টা জানাজানি হলে বাড়ির অবস্থা কী হবে সেটা কি এক মুহূর্তের জন্য তোর মাথায় এসেছে? শুভ্র দ্রুত মায়ের হাত দুটো নিজের শক্ত মুঠে পুড়ে নিল। চোখ মুখে প্রবল আকুতি নিয়ে বলল, আম্মু, আমার উপর একটু ভরসা রাখো, আমি সব ঠিক করে দেবো। জাস্ট আমাকে অল্প একটু সময় দাও। সাহারা চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ ফেলে গোমরা মুখে বললেন, তবুও তোর বাবা জানলে তোর ফুপির সাথে চরম রাগারাগি করবে। তুই তো তোর বাবার যে চিনিস, উনি একবার বিগড়ে গেলে আর কাউকে পরোয়া করে না। শুভ্র এবার পরম মমতায় মায়ের হাতের তালু উষ্ণ চুমু খেলো। তারপর আত্মবিশ্বাসের সাথে মৃদু হেসে বলে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আর তোমার ছেলে বেঁচে থাকতে কোনো অন্যায় হতে দেবে না। তুমি শুধু তোমার শুভ্রের উপর বিশ্বাস রাখো। সায়রা চৌধুরী ছেলের মুখের দিকে এক পলক কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ওনার দীর্ঘশ্বাসের সাথে যেন একটা চাপা কষ্ট বেরিয়ে এলো।
তারপর একদম নিচু আর ভেজা গলা বলল, ভালোবাসিস সেদিকে? শুভ্র সাথে সাথে নখ কামড়াতে কামড়াতে বেঁকে উঠল, না মা, ওর মতো মেয়েকে ভালোবাসা যায় না, ভালোবাসি না আমি। সারা যদি ছেলের কথা শুনে এক মুহূর্ত দেরি করলেন না, তিনি ঝট করে শুভ্রের কানটা শক্ত করে মুড়িয়ে ধরে হেসে ফেললেন। হ্যাঁ, ভালোবাসা যায় না বলে তো 7-5 না ভেবে হুট করে বিয়ে করেই নিলি। আমি কি তোর মা হয়ে কিচ্ছু বুঝি না? কি ভাবিস তুই? শুভ্র ব্যথায় উহু করে উঠল, তারপর সাথে সাথে দাঁড়িয়ে সায়রা চৌধুরী ক্লান্ত জড়িয়ে ধরে আহ্লাদে গেল, এই জন্য তো তুমি আমার পৃথিবীতে বেস্ট আম্মু, কিছু বলতে হয় না, তার আগে ছেলের মনের ভাষা বুঝে যাও। সায়রা চৌধুরী ছেলের আদর মেখে মৃদু হেসে বললেন, হয়েছে তো, এত তেল মারতে হবে না, আগে বল তুই যে ওকে ভালোবাসিস সেটা কি জানে? সুব্রত থমকে করে নিচে সরে বললেন, না আম্মু, এখনো বলিনি। সায়রা চৌধুরী আকাশ থেকে বললেন, তিনি অবাক হয়ে, বলিস কি, এখনো বলিস নি, কিন্তু কেন? শুভ্র এবার বিছানায় মায়ের পাশে বসে গোমরা মুখে বললেন, কারণ ও বড্ড বেশি লাফালাফি করছে, যেটা আমার একদম সহ্য হয় না। তার উপর যদি ওখানে ওকে ভালোবাসার কথা বলি, ও মাথায় চড়ে আরও বেশি লাফালাফি করবে। সাহেরা চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করে বললেন, পাগল ছেলে, খুশিতে মানুষ তো একটু পাগল হবে, তাই বলে কি মনের কথা এভাবে চেপে রাখতে হবে? শোন, ভালোবাসা প্রকাশ করা ভালো, আর একদম প্রকাশ না করে থাকা ভালো না। একতরফা ভালোবাসা না প্রকাশ সুন্দর লাগে, কিন্তু দুজন দুজনকে ভালোবাসে তখন সেই ভালোবাসা গোপন রাখলে শুধু ভুল বোঝাবুঝি আর সমস্যার সৃষ্টি হয়। আমার যতটুকু ধারণা, রীতি তোকে ভালোবাসে, তাই দুজন দুজনকে পছন্দ করিস, তখন মনের কথাটা জানিয়ে দেওয়া ঠিক। ভাবিস না আমি শুধু তোর মা, আমি একদিকে যেমন তোর মা, অন্যদিকে তোর সব থেকে বড় বন্ধু। তাই বন্ধু হয়ে বলছি, রিদি তোর মনের কথাটা আজই জানিয়ে দে। শাহরিজাদের কথা শুনে শুভ্র মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। ওর সাথে সাথে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আবারও জাপটে ধরে মায়ের কাজ জড়িয়ে ধরল। গভীর মমতায় শাহরা চৌধুরী গালে একটা শব্দ করে চুমু দিয়ে উচ্ছ্বাসিত করে বলে, আম্মু তুমি এত ভালো কেন বলো তো? তুমি আসলে পৃথিবীর সব থেকে সেরা আম্মু। আমি জানতাম আমার আম্মু সবসময় আমার পাশে থাকবে। আই লাভ ইউ সো মাচ। সায়রা চৌধুরী ছেলের কপালে হাত বুলিয়ে স্নেহমুখে গলে বলেন, আই লাভ ইউ টু মাই সন। এখন বল, আমি যা যা বললাম তুই করতে পারবি? শুভ্র একটু লাজুক হেসে সায়রা চৌধুরীর চোখের দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলে, তুমি যা বলছো আমি করব না তা কী করে হয়? আমি খুব তাড়াতাড়ি ওকে আমার মনের কথা জানাবো, আমাকে জাস্ট একটু সময় দাও, কথা দিচ্ছি সবটা জানিয়ে দেবো। সায়রা চৌধুরীর ছেলে চিবুক ধরে অবিশ্বাস্য সুরে খানিকটা টিটকিরি দিয়ে বললেন, সত্যি তো, নাকি পরে আবার মত বদল করে ফেলবি? শুভ্রের সাথে সাথে নিজের কান ধরে বাচ্চাদের মতো নেড়ে বলে, একদম সত্যি, সত্যি সত্যি, 3 সত্যি। সায়রা চৌধুরীর কথা বলে শুভ্র যখন বের হলো রুম থেকে, ওর ঠোঁটে তখন এক চিলতে মিষ্টি হাসি। এই হাসিটা সচরাচর ওর মুখে দেখা যায় না। আর যখন দেখা যায়, যে কোনো মেয়ের স্পন্দন থামিয়ে দেওয়ার জন্য এই এক চিলতে হাসি যথেষ্ট। শুভ্রর মতো গম্ভীর রাগী খোলসের নিচে যে অদ্ভুত রোমান্টিক প্রেম লুকেছে, সেটা ঈশান ছাড়াই কেউ জানে না। শুভ্র পকেটে 2 হাত গুজে দিয়ে আনমনে শেষ বাজাতে বাজাতে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। ওর গলার পুরুষের সুর গুনগুন করে ভেসে উঠল সারা ভোর চোখের ভেতর। এদিকে উঠোনে তখনও এক এলাহি কাণ্ড। রিদি, শুভ্রা, মিহি, পাখি, তুর্য, রিফাত আর ঈশান মিলে গোল হয়ে দাঁড়িয়েছে, খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। হঠাৎ বারান্দা থেকে ভেসে আসা একটা ভরাট কণ্ঠের গান শুনে সবাই চমকে বারান্দার করিডোরের দিকে তাকালো। দেখলো শুভ্র আপন মনে গান গাইতে গাইতে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। মুহূর্তে সবার চোখ কপালে উঠে গেল। পাখি মুখের পেয়ারা চিবানো বন্ধ করে হা করে শুভ্রের দিকে তাকিয়ে রইল। এই বাবা, শুভ্র ভাই গান গাইছে, আমি কি এটা স্বপ্ন দেখছি বোধহয়? মিহি ঘোরের মধ্যে থেকে বলল, আমি তো মনে হয় তোর সাথে একই স্বপ্ন চলে এসেছে। ঈশান নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে বিড়বিড় করলো, বস গান গেছে, এটা আমার আজও বিশ্বাস হচ্ছে না, এটা আমার বসের কোন রূপ? রিদি কোনো তো একদম পাথরের মতো দাঁড়িয়েছে। জীবনে প্রথম শুভ্রকে এতটা খুশিতে ডগমগ করছে, কিন্তু এত খুশি হওয়ার কেন কে? ও তো ভেতরে গেলে আম্মুর সাথে কথা বলতে, তাহলে হঠাৎ এমন কি হলো যে ওভাবে গান গাইতে ধরলো? কৌতূহল সামলাতে না পারে সবাই পা টিপে টিপে শুভ্রের পিছু নিল। শুভ্র ততক্ষণে ছাদে উঠে গেছে। চারিদিকে গোধূলির আলো মিলিয়ে গিয়ে ঝাপসা অন্ধকার নামতে শুরু করেছে। শুভ্র ছাদের কোণে থাকা একটা গোলাপ গাছের সামনে গিয়ে দাঁড়ালো। একটা টকটকে লাল গোলাপ ছিঁড়ে নাকে ঘষে নিয়ে লম্বা একটা ঘ্রাণ নিল। তারপর আকাশের দিকে তাকিয়ে মুখ তুলে 2 হাত পাখির মতো ডানা মেলে দিয়ে উচ্চ সুরেলা কণ্ঠে বলে উঠল, তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা। ঠিক সেই মুহূর্তে কারো কাশির শব্দ শুভ্রের গানের
তরি মাঝপথে থামিয়ে দিল। ঝট করে ঘাড় ঘুরে দেখলো ছাদের দরজায় এক পাল উঁকি ঝুঁকি দিচ্ছে। চোখের পলকে শুভ্র সেই রোমান্টিক চেহারাটা উবিকে রাগী আর গম্ভীর রূপটা ফিরে এলো। শুভ্র সেই রক্তচক্ষু দিকে কারো আর বুঝতে বাকি রইল না যে কপালে দুঃখ আছে। সবাই যে এদিকে পালো সিঁড়ি দিয়ে দৌড়। রিদি ওদের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে লাগলো। কিন্তু প্রবাদে আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাধা। রিদির ক্ষেত্রে ঠিক তাই হলো। ও তাড়াহুড়োয় দৌড়তে গিয়ে নিজের পায়ের সাথে পা লেগে ধপাস করে ছাদে আছাড় খেলো। কুনিয়ে প্রচণ্ড চোট পেয়ে ও ব্যথায় কাঁকিয়ে উঠে অস্ফুট স্বরে চিৎকার করলো। কেয়ারলেস একটা। রিদির কুনিয়ে ব্যথাটা শুভ্রের কণ্ঠ শুনে যেন মুহূর্তে থমকে গেল। ও চমকে মাথা তুলে তাকালো। ছাদের আপসারলে রেলিংয়ে ধারে দুই হাত পকেটে ঢুকে ঠোঁটে এক চিলতে সেই বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ওর নবাব সাইফান শুভ্র চৌধুরী। শুভ্র সেই দৃষ্টি সরাসরি রিদির চোখের উপর। শুভ্রকে এইভাবে শান্ত আর হাসি খুশি দেখতে রিদির মনের ভিতর অভিমানটা আরও চওড়া হলো। একটু আগে শুভ্র ওর উপর একটা রাগ দেখালো, আর এখন যেন কিছু হয়নি। রিদি একটা তাচ্ছিল্যে হাসি দিয়ে গাল ফুলিয়ে উঠে দাঁড়ালো। খুঁড়িয়ে হাঁটা করতে পিছন থেকে শুভ্র সে ভরাট কণ্ঠস্বর ভেসে এলো। এই শোন। দিদি মনে মনে ঠিক করে নিয়েছিল ওর সাথে কোনো কথাই বলল না, কিন্তু ওই যে শুভ্র কণ্ঠস্বর শুনলে ওর পা দুটোর জন্য নিজে বসে থাকে না, না চাইতে থমকে গেল। ধীর পায়ে ঘাড় ঘুরিয়ে শুভ্রের দিকে তাকালো। শুভ্র তখনও একই ভঙ্গিতে দাঁড়িয়েছে, চোখে এক অদ্ভুত মায়ার জেদ। শুভ্র এবার সোজা রিদির চোখের মণি বরাবর তাকে খুব নিচু স্বরে স্পষ্ট বলল, রাতে ছাদে আছিস। কথাটা বলে রিদির ভিতরটা একবার কেঁপে উঠল। এই তো কিছুক্ষণ আগে কি তুলকালাম হয়ে গেল, আর এখন রাতে ছাদে আসার কথা বলছি। রিদির রাগটা এবার জেদের রূপ নিল। ও ভুরু কুচকে গলাটা একটু শক্ত করে সোজাসুজি উত্তর দিল, পারবো না। এই বলে আবারও হনহন করে হাঁটা শুরু করলো। ও আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না। শুভ্র এই মায়াবী চাহনি ওকে দুর্বল করে দিচ্ছে, কিন্তু শুভ্র তো হার মানা পাত্র নয়। ও রিদি চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা আত্মবিশ্বাসে হাসি আসলো। তারপর একটু জোর করলো, আমি জানি তুই আসবি, কারণ আমি ডেকেছি তোকে, তোকে আসতে হবে। আমি দেখবো তুই না আসে থাকতে পারিস কিনা। শুভ্র এই দাপুটি কথা শুনে রিদির গা জ্বলে উঠলো। কি ওর হাতের পুতুল নাকি যে ডাকলেই যেতে হবে? রিদি আর পিছন ফিরে তাকালো না। বেশি করে মুখ বাঁকিয়ে দ্রুত ছাদের সিঁড়ি দিয়ে নামতে লাগলো দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজেকে নিজে শাসাতে লাগলো। যাব না, আমি মরে গেলেও যাব না। ও কি মনে করে নিজেকে? আমি দেখব আমি যাই কিনা। বাড়ির উঠোনে একলা অন্ধকারে শুভ্রা এক মনে আকাশের দিকে তাকিয়ে রইল। সারাদিন হয়ে উঠল আর টুকটাক হাসাহাসিতে কাটলো। এই নিঝুম সন্ধ্যায় নিজের ভেতরটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে, খুব একা একা বোধ করছে। হঠাৎ নিস্তব্ধ ভেঙে পিছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, শুভ্রা। শুভ্রা ঘাড় ঘুরিয়ে দেখলো ঈশান দাঁড়িয়েছে। আর সারাদিন ঈশানের সাথে ওর একটাও কথা হয়নি, অথচ অন্যদিকে ঈশানকেও জ্বালিয়ে মতো আজ দুদিন দুজনে কেমন চুপচাপ। শুভ্রের এই অস্বাভাবিক শান্ত থাকাটা ঈশান একদম পছন্দ না। শুভ্রা নির্লিপ্ত গলে বলল, কিছু বলবেন? ঈশান একটু এগিয়ে এসে নরম সুরে বলল, কি হয়েছে, তোমার মন খারাপ? শুভ্রা আবার আকাশের দিকে দৃষ্টি ফিরিয়ে উদাস গলে বলল, না এমনি। ঈশান আমার সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বলল, আজ সারাদিন আমার সাথে একটাও কথা বলোনি। আচ্ছা তুমি কি আমার উপর কোনো কারণে রাগ করছো? শুভ্র স্ল্যান এসে জবাব দিল, না রাগ করিনি। ঈশান একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, রাগ না করলেই ভালো। শুভ্র শুধু ছোট্ট করে উত্তর দিন, ঈশান আর কথা বলে না, এক বুক দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে সেখান থেকে চলে যায়। শুভ্র অনেকক্ষণ ওর চলে যাওয়ার পর পথের দিকে বিষণ্ণ চোখে তাড়িয়ে রইল। ঈশান এই যে হঠাৎ চুপ হয়ে যাওয়াটা যেন শুভ্রার মনে মেঘটা আরও ঘন করে দিল। মনটা বেশি কেন জানি আগের চেয়ে বেশি ভারী হয়ে এলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার একটানা ডাক আর দূরে শেয়ালের হুক্কা হওয়ার শব্দ মিলে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করছে। বাড়ির সবাই রাতে খাবার খেয়ে যে যার ঘরে শান্তিতে ঘুমিয়ে পড়ছে, শুধু ঘুম নেই রিদ্ধির চোখে। সে একা ব্যালকনি গ্রিল ধরে দাঁড়িয়েছে, ওর অবাধ্য মনটা প্রতি সেকেন্ডে ওকে খোঁচা দিচ্ছে, একবার ছাদে যা, ও তোকে ডেকেছে। কিন্তু রিদ্ধি জেদ ধরছে, সে কিছুতেই যাবে না। বড় পাজি এই মনটা, থাকে নিজের শরীরে, অথচ সারাক্ষণ চাতক পাখির মতো ধ্যান থাকে অন্য একজনের। রিদি নিজের নখ কামড়াতে কামড়াতে ভাবলো, না কিছুই যাব না। ও মনে করে কি নিজেকে ডাকলেই যেতে হবে। হঠাৎ রিদির কাঁধে কেউ যেন আলতো করে হাত রাখলো। নিস্তব্ধতে চমকে উঠল রিদি। পিছনে তাকিয়ে দেখলো শুভ্রা দাঁড়িয়েছে।
শুভ্রার চোখে ঘুমের লেশমাত্র নেই। ও নরম করে বলল, এভাবে একা দাঁড়িয়েছিস কেন, ঘুমাবি না? হৃদি একটু সামনে নিয়ে একটু স্নান এসে বলল, ঘুম আসছে না রে, তাই এখানে দাঁড়ালাম। একটু ঝিরিঝিরি বাতাস লেগেছে, ভালোই লেগেছে। কিন্তু তুই কেন জেগে? তোর চোখে কি ঘুম নেই? শুভ্রা হৃদির পাশে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো। আকাশের এক কোণে এক ফালি চাঁদের দিকে তাকিয়ে উদাস স্বরে বলল, না রে, আমার একই দশা। বিছানায় এপাশ ওপাশ করছিলাম, কিন্তু চোখে একদম ঘুম ধরা দিচ্ছিল না। হৃদি একটু কৌতুক মেশানো গলায় ফিসফিস করে উঠল, কেন রে, লক্ষণ তো ভালো ঠেকছে না, প্রেমে পড়লি নাকি? শুভ্রা কিছুক্ষণ চুপ রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে ওর মনে জমানো অস্থিরতা প্রকাশ করে ফেলল। প্রেমে পড়েছে কিনা জানি না, কিন্তু জানিস, একজনের মুখটা সারাক্ষণ চোখের সামনে ভাসছে। তাকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখলে বা অন্য কারোর সাথে দেখলে আমার ভেতরটা কেমন জানি জ্বলে ওঠে, একদম সহ্য করতে পারি না তাকে অন্য কারোর সাথে। রীতি অবাক হয়ে চোখ কপালে তুলে, কি বলিস কি? তোর মত তার মানে তুই নিঘাত প্রেমে পড়ছিস? কে রে সেইজন, আমাদের চেনা? শুভ্র একটু স্লান হাসলো। ওর চোখে এক অদ্ভুত আকুতি। সে দীর্ঘ বলে, আমাকে একটু সময় দে, আমি আগে নিজের মনে নিশ্চিত হই, তারপর সবটা তোকে খুলে বলবো, কথা দিচ্ছি। শুভ্রা কিছুক্ষণ এলোমেলো গল্প করে নিজের রুমে চলে গেল। দিদি আবার একা হয়ে আকাশের দিকে তাকালো। রাত যত গভীর হচ্ছে তার বুকের ভেতরে ছটফটানি যেন পাল্লা দিয়ে বাজছে। প্রতিটি মুহূর্তে ওকে খোঁচা দিচ্ছে বারবার, কানে কানে বলছে, ছাদে যা দিদি, শুভ্র নির্ঘাত তোর জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে। দিদি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজের অবাধ্য মনটাকে একচোটে গালি দিয়ে বলল, বালের মন, আমার শরীরে আর আমার রক্তে গন্ধে মিশে আছিস তুই, অথচ নিজের চেয়ে আমার ওই পাষাণ জামাইয়ের কথা ভাবছিস? সাহস কত! আর ওই নবাব একটু শান্তিতে থাকতে দেবে না আমায়, নিজেও ছাড়বে না, আবার ধরতেও দেবে না। একদম মাঝ আকাশে ঝুলিয়ে রেখেছে আমাকে। তুই খালি একবার বাগে, তারপর তোকে কীভাবে সাহায্য করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। নিজে নিজে একগাদা বকবক করে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করলো রীতি, কিন্তু লাভ হলো না। ওই যে অবর্ধমান, যেখানে শুভ্র আগে থেকে এমনভাবে শেকড় গেড়ে বসেছে, নিজের যুক্তির চেয়ে শুভ্রের এই হুকুমটা ওর কাছে এখন বেশি দামি মনে হচ্ছে। বুকের ভিতরটা ধকপকানি ক্রমশ বেড়ে চলছে। শেষ পর্যন্ত হৃদি আর নিজেকে আটকে রাখতে পারল না। এক রাত যে তার এক বুক দূরে দূরে কাপড় নিয়ে বিড়ালের মতো পা ফেলে চুপি চুপি রুম থেকে বেরোলো। অন্ধকার করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে সোজা ছাদে উঠে হলো। ছাদের দরজার কাছে আসতে ওর হৃৎপিণ্ডটা যেন গলার কাছে আটকে গেল। অন্ধকার ছাদ, রীতি পা রাখতে বুকটা ধক করে উঠল। চারিদিকে জনমানুষের চিহ্ন নেই। তবে কি পাষাণ লোকটা আসেনি, নাকি রীতি আসতে দেরি হয়ে গেছে দেখে বিরক্ত চলে এসলো? একই এই একটা মানুষের জন্য এতক্ষণ ধরে ভেতর ভেতর ছটফট করছিল। একরাশ হতাশা রীতির চোখে মুখ ভিজে আসতেছিল। গা ছমছম অন্ধকার একাকিত্ব ভয়। যেই না উল্টো ঘুরে দৌড়তে চাইল, ঠিক তখনই বাতাসের চাদরে চিরকানে ভেসে উঠল গিটারের সেই পরিচিত টুংটাং শব্দ। রীতি পাথরের মতো থমকে গেল। ধীর লয়ে ঘাড় ঘুরে দেখলো ছাদের এক করে দেওয়ালের ছায় হেলান দিয়ে দাঁড়িয়েছে শুভ্র। এক পায়ের উপর অন্য পা তুলে অদ্ভুত ভঙ্গিতে ও গিটার বাজাচ্ছে। চাঁদের আবছা হলে শুভ্র অবয়বটা যেন আরো রহস্যময় আর মায়াবী লাগছে। এদের ঘোর কাটার আগে শুভ্র সেই নিঝুম অন্ধকার সত্যি ওয়াও ওয়াও। শুভ্রের ভরাট আর মাদকতা কণ্ঠস্বর কানে আসতে হৃদের স্পন্দন কয়েক গুণ বেড়ে গেল। ও যেন হৃৎপিণ্ডে ধকপকানি নিজের কানে শুনতে পাচ্ছে। শুভ্র গিটারের তারে আঙ্গুল বুলিয়ে দিয়ে দরদ দিয়ে গাইতে লাগলো, মে চাহি ইশকালি বাস তেরি আহাতে মিলি। শুভ্র গান গাইতে গাইতে ধীর পায়ে হৃদির দিকে এগিয়ে গেল। ওর চাহনিটা আজ অন্যরকম, সবটুকু অধিকার দিয়ে হৃদিকে গিলে ফেলছে। সুরের মুছে আবার ধরল, ইশক মে নিগাহ মিলতি হে বারিশে। গান গাইতে গাইতে শুভ্র একদম হৃদির গা ঘেঁষে দাঁড়ালো। হৃদির নিঃশ্বাসের তপ্ত হয় শুভ্র অনুভব করতে পারছিল। ও হৃদির চোখে গভীরে অতল দৃষ্টি ডুবিয়ে দিল। চূড়ান্ত দিল নিয়ে বলল, দিল মেরি না শুনো, দিল কি মে না শুনো। শুভ্রের গানের রেশটুকু রাতের নিস্তব্ধ বাতাসে মিলিয়ে গেল। হৃদি পাথরের মতো দাঁড়িয়েছে। ওর মুখে কোনো কথা নেই, এমনকি পলক ফেলার শক্তিটুকু যেন হারিয়ে ফেলছে। আজ ওর জীবনের সবথেকে প্রিয় গানটি, ওর সবথেকে প্রিয় মানুষের কণ্ঠে শুনে ও যেন
অন্য কোনো মায়াবী জগতে হারিয়ে গেছে। শুভ্র গিটার বাজাতে বাজাতে হৃদির চারপাশে ঘুরে ঘুরে যখন গান গেছিল, হৃদির মনে হচ্ছিল সময়টা যেন ওখানেই থমকে থাকে। গান শেষ হতে শুভ্র ধীর পায়ে হৃদির একদম কাছে এসে দাঁড়ালো। ওদের মাঝখানে দূরত্ব এতটাই কম যে হৃদির শুভ্রের শরীরে তপ্ত ঘ্রাণ আর হৃদস্পন্দনের তাল স্পষ্ট অনুভব করতে পারছিল। শুভ্র গিটারটা একপাশে রেখে হৃদির চোখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক পরিচিত বাঁকা হাসিটা ফুটিয়ে তুলল। তারপর নিচু স্বর বলে, বলেছি ম্যাডাম, আপনি না আসে থাকতে পারলেন কই? শেষমেশ তো আসতে হলো। অবশ্য কোনো প্রেমিক যখন তার প্রেমিকাকে গভীর রাতে ডাকে, সেই প্রেমিকার না আসে থাকার সাধ্য বা ক্ষমতা কোনোটাই নেই। শুভ্রের দাপুটে আত্মবিশ্বাস আর কিছুটা দাপুটিকতা রীতির ঘোর মুহূর্তে চট করে ভেঙে গেল। সে বুকের ভেতরটা তোলপাল করে একরাশ অভিমান আর জেদ দানা পাকিয়ে উঠল। নিজেকে সামলে ঝট করে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। গাল ফুলিয়ে অভিমানে একদম পাল্লা দিয়ে তড়িৎ উড়িয়ে দিল। বেশি বুঝাবেন না, এখানে আমি কারো হুকুম মেনে বা কারো কথায় আসিনি। আমার নিজের ঘরে দম বন্ধ লাগছিল, ভালো লাগছিল না, তাই একটু হাওয়া খেতে এসেছিলাম। আপনি এখানে আছেন কি নেই তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুভ্রনীতির অভিমানের কথা শুনে এক মুহূর্তে থামল না। সে পকেট থেকে হাত ঢুকিয়ে নির্বাকের মতো, তাহলে মিছিমিছি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার তো কোনো দরকার নেই, চলে যান। দিদি অপমানে আর রাগে রিরি করে উঠল। সে ঝট করে শুভ্রের চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ করে বলল, চ্যালেঞ্জ করছেন আমাকে? শুভ্র ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ধরে সে শান্ত গলায় জবাব দিল, মোটেও না। আমি কেন চ্যালেঞ্জ করতে যাব? আপনার ভালো লাগছে না তাই আপনি চলে যান, এটাই তো স্বাভাবিক। রীতি দাঁতে দাঁত চেপে বলে, ঠিক আছে যাচ্ছি। এই বলে সে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, গট গট করে হেঁটে ছাদ থেকে নামার জন্য পা বাড়ালো। ওর ভেতরে তখন দাউ দাউ করে জেদ চলছে। ও দেখাতে যায় যে শুভ্র কোনো তোয়াক্কা না করে। কিন্তু ছাদের দরজাটা ঠিক চৌকাঠে পা রাখতে পিছন থেকে আবারও শুভ্রের সে মাদকতা সুর ভেসে এলো, যেন বাতাসের ঝাপটার মতো এসে হৃদির পিঠে আছড়ে পড়ল। হৃদির পা দুটো যেন কেউ শিকল দিয়ে আটকে রেখে দিল। ওর মনে হলো সামনের দিকে আর 1 ইঞ্চি জমিন এগোনোর মতো ক্ষমতা বা শক্তি ওর শরীরে অবশিষ্ট নেই। ও সেখানে পাথরের মূর্তির মতো থমকে দাঁড়িয়ে রইল। বুকটা তখনও কামারে হাঁপড়ের মতো ওঠানামা করছে। ও জানে ও হেরে গেছে শুভ্র নামক পুরুষটার কাছে। সে হারছে প্রতিবার। অসম্ভব রকম ভালোবাসি পর্ব 7 পুরো গল্প প্লেলিস্টে।